নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। শুভ ইংরেজি নববর্ষ। সকলের এই নতুন বছর ভালো কাটুক, সুন্দর কাটুক, এই শুভকামনা নিয়ে শুরু করছি আজকের পর্ব। আমি পলাশ মুখোপাধ্যায় যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। বেশ ভোর ভোর থাকতে থাকতেই বেরিয়ে পড়েছি আমি। শীতের ভোর তো, রাস্তা বেশ ফাঁকাই। ভোরে বেরোনোর এইটাই মজা, বাধাহীন রাস্তা পাওয়া যায়। আপাতত আমি একাই চলেছি। মাঝপথ থেকে আমার সঙ্গী হবেন আমার বাবা। থাম্বনেলে তো দেখেইছেন, আজকের আমার গন্তব্য মোল্লাহাটি। আমি নিশ্চিত এ নাম আপনার ভ্রমণ তালিকাতে এখনও আসেনি, তবে এটাও নিশ্চিত যে এই ভিডিও দেখবার পর আপনিও একবার যেতে চাইবেনই ওই গ্রামে। আমি প্রথমে যাচ্ছি গোবরডাঙ্গা। সেখানে আমার বাড়ি থেকেই বাবাকে তুলে নেব। সেই মতো বারাসাত ডাকবাংলো মোড় থেকে ডান দিকে ঘুরে ধরে নিয়েছি যশোর রোড। আপাতত হাবড়া পর্যন্ত যশোর রোডই আমার সঙ্গী। মোল্লাহাটি বনগাঁর গোপালনগরের কাছে একটি গ্রাম, কিন্তু এটাই তার পরিচায়ক নয়। মোল্লাহাটি বিখ্যাত হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখনীতে। বিভূতিভূষণের বাড়ির খুব কাছেই এই গ্রাম, তাই লেখকের একাধিক উপন্যাসে উঠে এসেছে এই গ্রামের কথা। শুধু কি বিভূতিভূষণ, দীনবন্ধু মিত্রও মোল্লাহাটির নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী তুলে ধরেছেন তার লেখনীতে। তাহলে বুঝতেই পারছেন এই গ্রাম বাংলা সাহিত্যে কতটা প্রাসঙ্গিক ছিল সেই সময়। শুধু সাহিত্যই নয়, ইছামতির তীরবর্তী মোল্লাহাটি তার অপরূপ প্রাকৃতিক শোভা এবং শিক্ষণীয় কাজের জন্য আমার মন কেড়ে নিয়েছে। সেই গল্পই শোনাবো আজ। কথা বলতে বলতে পেরিয়ে এসেছি হাবড়া। এবারে চোংদা মোড় থেকে বেঁকে যাব ডান দিকে। সোজা গেলে গাইঘাটা হয়ে বনগাঁ যাওয়া যায়, কিন্তু আমি গোবরডাঙ্গা হয়ে যাব বলে ডান দিকে বেঁকেছি। আপনারা গাড়িতে এলে সোজা যাবেন চাঁদপাড়া। বাকিটা পরে বলছি। আমি আগে বাবাকে তুলে নিই। গোবরডাঙ্গা থেকে বাবাকে নিয়ে আবার পথে আমরা। আসলে এই সুন্দর গ্রামে আসবো শুনেই বাবাও এক কথায় রাজি হয়ে গিয়েছিল সঙ্গে যাবে বলে। তাই পিতা পুত্রেই বেরিয়ে পড়েছি মোল্লাহাটির উদ্দেশ্যে। গাইঘাটা এসে আবার ধরে নিলাম যশোর রোড। যশোর রোড এখান থেকে দারুণ সুন্দর। দুপাশে বড় বড় গাছ, তার মধ্যে দিয়ে চলে গিয়েছে পথ। খুব ভালো লাগে এই রাস্তাটা। এই রাস্তাতে আমরা যাব চাঁদপাড়া পর্যন্ত। এই প্রসঙ্গে বলি, এই সফর কিন্তু ট্রেনে এসেও করা যায়। বাবার সঙ্গে না গেলে আমিও হয়তো তাই করতাম। অনেকেই অনুযোগ করেন আমি শুধু গাড়িতেই ঘুরি, সাধারণ যানবাহনের কথা বলিই না। কিন্তু ভিডিওর শেষে নিজের গাড়ি ছাড়াও কিভাবে আসা যায় তা বিস্তারিতভাবেই বলে দিই সব সময়। এবারেও নিশ্চয়ই বলে দেব। চাঁদপাড়া বাজারে এসে গিয়েছি। এবার ছেড়ে দেব যশোর রোড, বেঁকে গেলাম বাঁ দিকে। একটু শর্টকাট নেব এবার। বনগাঁ হয়েও কিন্তু গোপালনগর যাওয়া যায়, কিন্তু বনগাঁ শহরের ভিড় এড়াতে এই দিক দিয়ে যাব। এই রাস্তা যাচ্ছে পাল্লা বাজার, সেখান থেকে ধরে নেব গোপালনগর রোড। চলে এসেছি গোপালনগরে। সামনেই দেখা যাচ্ছে বনগাঁ চাকদা রোড। সেই রাস্তাটাই ধরে নেব এবার। বনগাঁ চাকদা রোড ধরে বনগাঁর দিকে সামান্যই যাওয়া। একটু পরেই টালিখোলা মোড় এসে গিয়েছে। সেখান থেকে বাঁ দিকে বেঁকে গেলাম আমরা। এখান থেকে 8 কিলোমিটার হলো মোল্লাহাটি, আমাদের গন্তব্য। এই পথে সামান্য গেলেই পড়বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তবে আমরা সেখানে এখন যাচ্ছি না, কারণ আমাদের চ্যানেলে ইতিমধ্যেই সেই ভিডিও আছে। জলেশ্বর গোপালনগর আকাইপুর পর্বে আপনারা দেখে নিতে পারেন তা। সামান্য এগুলো ইছামতির ধারে বিভূতিভূষণ ঘাট, তাকে পাশে রেখে আমরা এগোলাম সামনে।
মিনিট শতকের মধ্যেই চলে এলাম সুন্দরপুর মোড়ে। এখান থেকে এই রাস্তা ছেড়ে ঢুকে যেতে হবে ডান দিকের ভিতরে। বাসে এলেও কিন্তু আপনাকে এখানেই নামতে হবে, তারপরে টোটো তো আছেই। দিগন্ত বিস্তৃত আবাদি মাঠ অতিক্রম করে আরও প্রায় 2 কিলোমিটার গেলেই তবে মোল্লাহাটি। মোল্লাহাটির কাছাকাছি আসতেই আরও সুন্দর হয়ে গেল পথ। দারুণ মনোরম প্রকৃতি, গ্রামের একটা সহজ সবুজ রূপ। আমারও মনটা ভালো হয়ে গেল মোল্লাহাটির এই সুরম্য ছবি দেখে। মোল্লাহাটি মোড়ে পৌঁছেছি আমরা। এখানেই আছে মোল্লাহাটি প্রাথমিক বিদ্যালয়। তার সামনে বড় একটা মাঠ, সেখানেই গাড়ি রেখে এবারে নামলাম। খুব সুন্দর জায়গাটা। এখানে আমাদের জন্য অপেক্ষা করছে এই গ্রামেরই ছেলে প্রসাদ বিশ্বাস। হাসি খুশি প্রসাদ খুবই ভদ্র এবং বিনয়ী। প্রসাদের সঙ্গেই ঘুরে দেখব এই সুন্দর গ্রামটি। স্কুলের পিছন দিয়ে বইছে ইছামতি। বট, তেঁতুল, অশ্বত্থের ছায়ে ভরা ভারী সুন্দর একটা খেয়া পারাপারের ঘাট রয়েছে দেখলাম। নৌকো পারাপার করা যায় এখান থেকে। ওপার থেকে নৌকো এপারে আসছে। সে এক মন ভালো করা ছবি। আমার তো দেখেই মনে হলো ওপারে যেতেই হবে। প্রসাদও বোধহয় আমার মনের কথা পড়েই ফেলল। বলল, চলুন না ওপারে যাই একটু। ব্যাস, উঠে পড়া নৌকায়। বাবাও দেখলাম খুব খুশি, হাসি হাসি মুখে বসেই পড়ল নৌকার পাটাতনে। শীতের নরম রোদ গায়ে মেখে আমাদের এই নৌকা বিহার জাস্ট ফাটাফাটি। শুরুটা তো জমে গেল ওই গ্রামে এসে। আমাদের উৎসাহী খুদে মাঝি ক্যামেরা দেখে খুব খুশি, দ্বিগুণ উৎসাহে দাঁড় টানতে লাগলো। এই রে, এখানে তো দাঁড় নয়, দড়ি টানা। একেবারে দড়ি ধরে মারো টান, নৌকো হবে। এই না না, খান খান নয়, নৌকো যাবে ওই খান। নদী পেরিয়ে এলাম। এপারটা বেশ নিরিবিলি, ক্ষেতের বাহার। নদীর পাশ দিয়ে সুন্দর গ্রাম্য পথ, সেই পথে খেজুরের সারি। খেজুরের রস নেওয়া হবে বলে গাছ কাটা হয়েছে দেখলাম। একটু সকাল সকাল এলে হয়তো খেজুরের রসও মিলে যেতেই পারত। যাই হোক, ওই দূরে সর্ষে ক্ষেতটা আমায় অনেকক্ষণ ধরেই আকর্ষণ করছিল। বাবাদের রেখে তাই আমি দৌড় দিলাম সর্ষে ক্ষেতের দিকে। সবুজের মাঝে হলুদের শোভা, দারুণ লাগছিল দেখতে। যাই বলুন, শীতের সময় এই হলুদ সর্ষে ক্ষেতের রূপ যে কোনো বেরসিকেরই মন ভুলিয়ে দেবেই। এমন সুন্দর হলুদ সর্ষে ক্ষেতের আকর্ষণ তো উপেক্ষা করতে পারেননি শাহরুখ খান, অমিতাভ বচ্চন। তো আমি তো সেই তুলনায় নস্যি। অসাধারণ লাগছে, দারুণ একটা আবহ। এই যে মোল্লাহাটিতে আমরা বেড়াতে এসেছি, এত সুন্দর গ্রাম্য পরিবেশ, এত সুন্দর সবুজ, নদীর ধারে প্রচুর বাঁওড়, মানে সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ। তো এই সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমার তো দারুণ লাগছিল। একটা যেহেতু শীতকাল, আর হালকা হাওয়া, মানে হাওয়া বইছে, রোদ্দুরটা খুব একটা গায়ে লাগছে না। তার সঙ্গে সঙ্গে এই যে একটা হলুদ আবহ, তার ওপাশে সবুজ। ইছামতি নদীর খুব ধারেই এটা, একদম ইছামতির পাশ দিয়ে এই ক্ষেত বা এই সংসার। খুব সুন্দর, ভাল লাগছে। একটু হাঁটাহাঁটি করি এদিকে আমরা। আপনি দেখলেন বাবাও আমার সঙ্গে সঙ্গে গিয়ে নেমে পড়েছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, খুব ভালো। নৌকো পেরিয়ে এ পাশটা আমরা এসেছি, ভালো লাগছে। আমরা আবার ওপাশে যাব, ওপাশে গিয়ে আরও অনেক কিছু আছে দেখার, দেখবো আমরা। তার আগে একটু এই সর্ষে ক্ষেতের মাঝে হাঁটা খুব ভালো লাগছে, দারুণ।
সর্ষে ক্ষেতের পাশেই পটলের ক্ষেত। আমিও একটু তুললাম। না না, পটল তুলিনি এখনো, একটু কচি পটলের ছবি তুলেছি মাত্র। তার ওপাশে আবার গাঁদা ফুলের ক্ষেত, তার শোভাও চোখ জুড়ানো। কি যে ভালো লাগছিল, বিভোর হয়ে দেখছিলাম। প্রসাদ ডাকতেই আবার সম্বিত ফিরে পেলাম। আরও কিছুক্ষণ এখানে থেকে এবার ওপারে ফেরার পালা। সেই নৌকা, সেই মাঝি। এই হাতে দড়ি ধরে টানা নৌকায় চাপার মজাই কিন্তু আলাদা। ইছামতির বুকে নৌবিহার, এক দারুণ অনাস্বাদিত অভিজ্ঞতা। ভালো লাগছে আমাদের এই যে মোল্লাহাটিতে বেড়াতে এসে। এইটা একটা উপরি পাওনা। মোল্লাহাটিতে তো আস্তে আস্তে পর্যটন তৈরি হচ্ছে, গড়ে উঠছে। সেখানে নৌবিহারের ব্যবস্থাও পরবর্তীকালে থাকবে নিশ্চয়ই। আমি তো কথা বলছিলাম স্থানীয়দের সঙ্গে, তারা বলছিলেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে, এই যে নৌবিহারের একটা ব্যবস্থা, এটা কিন্তু একটা রয়েছে। তো এই ওপার থেকে এপার আমরা গেলাম। ওপারে সুন্দর একটা দারুণ একটা পরিবেশ, এত সুন্দর ক্ষেত্রে দেখে আবার এই নৌকো করে ফেরা, এটা একটা দারুণ ব্যাপার, একটা দারুণ অভিজ্ঞতা। ভালো লাগছে আমাদের। মোল্লাহাটিতে আপনারা এলে এই নৌবিহারটা কিন্তু বাদ দেবেন না। হ্যাঁ, ছোট্ট একটু এপাশ থেকে ওপাশ যেতে মাত্র 5 টাকা করে নেয় ওরা, কিন্তু ভালো লাগবে, সুন্দর লাগবে। ইছামতিতে এখন একটু কচুরিপানা আছে বটে, ওটা সব ঠিকঠাক করে দেবে বলছে স্থানীয় মানুষজন, বলছেন ওগুলো সব তুলে দেওয়া হবে। ইছামতিকে আবার সুন্দর করে তার নিজের রূপ ফিরিয়ে দেওয়া হবে। সেটা একটা বড় পাওনা, সেটা একটা আরও দৃশ্যমধুর দেখতে হবে। খুব ভালো। আমরা একটু নৌবিহার করে ওপারে যাচ্ছি, তারপরে তো মোল্লাহাটি ঘুরে দেখবো আরও। এখনও তো দেখা শুরু, আরও চলছে। ততক্ষণ একটু নৌকো বিহার। কী বাবা, লাগছে না? ভালো লাগে না? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। একটা নতুন অভিজ্ঞতা। ইছামতির বুকে নৌকো বিহার খুবই সুন্দর অভিজ্ঞতা। হ্যাঁ, যারা আসবে তাদেরও নিশ্চয়ই আমাদের মতোই ভালো লাগবে। ঠিক ঠিক, এই পিতা পুত্রের নৌবিহারটা খারাপ হলো না আমাদের। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে নৌকো চড়ি। অবশেষে নৌকা এলো এপারে ফিরে। এপারে নেমে এবারে চললাম নীলকুঠি দেখতে। এই নীলকুঠির ইতিহাসই মোল্লাহাটিকে করেছে বিখ্যাত বা কুখ্যাত। এসেছি নীলকুঠি দেখতে। এখন অবশ্য এখানে কিছুই নেই। নীলকুঠি যেখানে ছিল সেখানে এখন পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি ইকো ট্যুরিজম পার্ক গড়ে তোলা হচ্ছে। ইছামতি নদীকে কেন্দ্র করে বিভূতিভূষণের ইছামতি উপন্যাসে বারাকপুর তথা নিশ্চিন্দিপুরের এই মোল্লাহাটি নীলকুঠির কথা বিধৃত হয়েছে। 19 শতকের নীল বিদ্রোহের পটভূমিতে সাধারণ মানুষের উত্থান পতনের মর্মন্তুদ ইতিহাস ধরা পড়েছে এই রচনায়। এই মোল্লাহাটি নীলকুঠির অত্যাচারকে অবলম্বন করেই 19 শতকের মধ্যভাগে নীল দর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। উপন্যাস রচনার প্রস্তুতি হিসেবে বিভূতিভূষণের বিভিন্ন সময়ে লিখিত বিভিন্ন ডায়েরিতে মোল্লাহাটি ভ্রমণ এবং নীলকুঠি পরিদর্শনের কথা পাওয়া যায়। নীলকুঠির অংশ বলতে এখন নীল চোবানোর চৌবাচ্চার কিছুটা অংশ বেঁচে রয়েছে। সেখানে এতদিন এক সাধুর আখড়া ছিল, তবে তিনি মারা যাওয়ার পরে এবার এই জায়গাকে খালি করে এখানে লাইট অ্যান্ড সাউন্ড করবার কথা ভাবা হচ্ছে বলে প্রসাদ জানালো আমায়। এই নীলকুঠি একদিন ছিল 152টি কুঠির প্রধান কার্যালয়। এই কুঠির এলাকা ছিল উত্তর পূর্বে ইছামতি নদী, পশ্চিমে বামনডাঙ্গা এবং দক্ষিণে খাবড়াপোতা পর্যন্ত। এই বিস্তীর্ণ অঞ্চল জুড়েই ছিল নীলের আবাদ এবং তার কারখানা, কার্যালয় এবং নীলকর সাহেবদের নীলকুঠি। এখন সবই ধ্বংসস্তূপ, ইট কাঠ যে যা পেরেছে নিয়ে গিয়েছে। একদিন হয়তো এর কোনো অস্তিত্বই আর থাকবে না, যেখানে নীলকর সাহেবদের অফিস ঘর ছিল। আপাতত এই পার্কেই 4টি কটেজ তৈরি হচ্ছে, যাতে এই গ্রামে পর্যটকেরা এলে থাকতে পারেন। ভালোই লাগলো শুনে। ভবিষ্যতে হয়তো এখানেও মঙ্গলগঞ্জের মতো একটা গ্রামীণ পর্যটন কেন্দ্র গড়ে উঠতেই পারে। এবারে এলাম একটু এই পাশের দিকে। মোল্লাহাটির কুঠির আর কোনো আকৃতি এখন নেই, আছে ভগ্ন স্তূপ আর ইটের ছড়ানো টুকরো। আর যেসব মজুর এনেছিল নীলকর সাহেবরা সাঁওতাল পরগনা থেকে, তাদের বংশধরেরা এখন অনেকেই জমির মালিক।
এখনও প্রায় 100-3 ঘর সাঁওতাল বাস করেন মোল্লাহাটির এই গ্রামে। এদের অবস্থা কিছুটা সচ্ছল। ইটের দেওয়াল, টালির চাল দেয়া একাধিক ঘর আছে এখানে। এই আদিবাসী গ্রামই এখন আরও একটা দেখবার বিষয়, কারণ এই গ্রামের বিভিন্ন বাড়ির দেওয়ালে এখন নানান শিক্ষামূলক ছবিতে ভরা। কোনো বাড়ির দেওয়ালে তুলি বুলিয়ে লেখা হয়েছে ইংরেজির 1, 2, 3, 4। কোনো বাড়ির গায়ে দক্ষ হাতে আঁকা গাছ, তার কোনটা কাণ্ড, কোনটা মূল, কোনটা পাতা, কোনটা ফুল, সে সবই চিহ্নিত করা আছে। হাত ধুলে কী কী রোগ এড়ানো যায় গ্রামের বাড়ির দেওয়ালেই ফুটিয়ে তোলা হয়েছে সেসব চিত্র। এই গ্রামে শিক্ষার তেমন গরজ ছিল না অনেক পরিবারে। একটি মাত্র প্রাথমিক স্কুল এলাকায়, সেখানে অনেকে ভর্তি হলেও পরবর্তী সময়ে পড়াশুনো এগিয়ে নিয়ে যাওয়ার তেমন তাগিদ ছিল না। এই পরিবেশ বদলাতে এগিয়ে আসেন প্রসাদের মতো স্থানীয় জোনাদশেক শিক্ষিত যুবক যুবতী। তাদের উদ্যোগেই ছেলেমেয়েদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে গ্রামের বাড়িতে বাড়িতে দেওয়ালে ছবি আঁকার পরিকল্পনা করা হয়। তাদের পরিকল্পনা মাফিক দেওয়ালে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে সহজ পাঠের আসর। নীলকর সাহেবদের স্মৃতি এখনো ছড়িয়ে এই এলাকায়। কথিত আছে ব্রিটিশ আমলের ডাকবাংলোয় সাহেবরা এসে থাকতেন। নীল চাষিদের উপরে অত্যাচার চলত সেখানে। দেওয়ালে তার ছবিও আঁকা হয়েছে। দেওয়ালে প্রাথমিক পাঠ দেওয়ার পাশাপাশি ছবির মাধ্যমে এলাকার ইতিহাস তুলে ধরা হয়েছে দেওয়ালে। ইংরেজরা কিভাবে নীল চাষিদের ধরে আনত, অত্যাচার করত, সে সবই তুলে ধরা হয়েছে। কোভিডের সময় গ্রামের এই ছেলেমেয়েরা মানুষকে চাল, ডাল, খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেছিলেন। এরপর একটি পাঠাগার তৈরি করা হয়। এখানেই রয়েছে একটি ছোট্ট সরকারি পাকা ডাকবাংলো। বঙ্গভঙ্গের 2 বছর আগে ব্রিটিশ আমলে এটি নির্মাণ করা হয়। এটি পূর্বে ছিল খড়ের 8 চালা ঘর। ডাকবাংলার প্রাচীন গঠন, সামনে পিছনে বারান্দা, মাঝে একটি বৃহৎ কক্ষ। এখন এখানেই বসে পড়াশুনোর আসর। পিছনের দিকে এই বাংলো এখন সরকারি উদ্যোগে বাড়ানো হচ্ছে। শুনলাম এখানেও থাকার ব্যবস্থা হতে পারে। এর পিছন দিকেই বইছে ইছামতি। এবারে গেলাম সেই দিকে। এখানে নদী বেশ সুন্দর, কচুরিপানার আস্তরণ নেই। নদীর স্বাভাবিক সৌন্দর্য ধরা পড়ে তাই। এখানে নৌকা বিহারের উদ্দেশ্যে কিছু নৌকো রাখা হয়েছে দেখলাম। সামনে ইছামতি, পাশের সুন্দর সবুজ পরিবেশে পরবর্তীতে গড়ে তোলা হবে বনভোজনের উপযুক্ত পরিকাঠামো। তবে তাতে এই স্বাভাবিক সুন্দর ব্যাপারটা নষ্ট না হয়ে যায়, এই দুশ্চিন্তা রয়েই গেল। নদীর পাড়ে বাঁশবাগানের ভেতর দিয়ে হাঁটতে কিন্তু ভালোই লাগছিল। নৌকা নিয়েই স্থানীয়দের যাতায়াত, কাজকর্ম। চোখের সামনে একটা নিটল গ্রাম্য দৃশ্যপট দেখা দিচ্ছিল ভালো লাগার অনুরণন নিয়ে। এই আদিবাসী পল্লী পেরোলেই কৃষিক্ষেত। এই শীতের বেলায় ক্ষেতে ভ্রমণের মজাই আলাদা। আমি তো ক্ষেত দেখেই পাগল। কত কি ফলেছে এখানে। সোজা নেমে গেলাম ক্ষেতে। বাবাও দেখলাম বেশ খুশি খুশি মনেই পা বাড়িয়েছে সবুজ ক্ষেতের ভিতর দিয়ে। এখানেই কথা হচ্ছিল প্রসাদের সঙ্গেও। এই গ্রামে
পর্যটনের জন্য খুব সিরিয়াসলি ভাবছে ওরা। গড়ে তোলা হচ্ছে পরিকাঠামো। বাইরের মানুষ বেড়াতে এলে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে ওরা সকলেই। আমি যে গ্রামটাতে বাস করি, এই স্যারেরা সেখানে এসেছেন আর কি। সেই গ্রামের নাম হচ্ছে মোল্লাহাটি। ইতিহাসের পাতা উল্টালেই দেখা যায় যে আমাদের গ্রামটি অনেক প্রাচীন, প্রায় 200 থেকে 300 বছরের প্রাচীন একটা জনজাতি এখানে অবস্থিত আর কি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছামতী উপন্যাসে আমাদের গ্রামের প্রায় অর্ধেক কাহিনী লেখা, এমনকি ইতিহাসের বনগ্রাম বইয়ের গ্রন্থতেও আমাদের গ্রামের কাহিনী আছে। গ্রামটি পরিবেশগত দিক থেকেও খুব ভালো। আমরা এই গ্রামে নতুন একটি ইকো ট্যুরিজম পার্ক, তার সাথে সাথে ইতিহাসকে তুলে ধরবার চেষ্টা করছি। সেই সাথে সাথে যাতে টোটাল একটা গ্রামটা একটা পরিবেশ বান্ধব হয়, তার সাথে সাথে শিক্ষার যে বিষয়টা আছে, আমরা টোটাল গ্রামটাতে ব্যানার দিয়ে সাজানোর চেষ্টা করছি। বিভিন্ন দেওয়ালগুলোতে রং করে বাচ্চাদের পড়া লেখার যে বিষয়গুলো আছে সেগুলো করবার চেষ্টা করছি। কিছুটা হয়ে গেছে, এগিয়ে গেছে, আবার কিছুটা আমরা করবার চেষ্টা করছি। নতুন করে গ্রামটাকে ভালোভাবে সাজাতে চাইছি। ভারী ভালো লাগছিল শীতের নরম রোদ গায়ে মেখে এই মাঠের মাঝে ঘুরে বেড়াতে। ফুল এবং সবজির অপূর্ব সহাবস্থান এখানে। অন্য জায়গায় দেখেছি বিঘের পর বিঘে জুড়ে একই রকমের সবজি চাষ হয়, এখানে কিন্তু পাশাপাশি বেশ বৈচিত্র্য। শিম ফুলের অপূর্ব শোভা। তার ওপাশে আবার পানের বরজ। ওদিকে ফুলকপির ক্ষেতের পাশেই বরবটির পরিপাটি সংসার, তার ওপাশেই আবার রজনীগন্ধার সুবাস। সব মিলিয়ে জমে কুলফি একেবারে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। এবারে তো খিদে পাচ্ছে। অগত্যা বিদায় জানালাম সুন্দর এই সবুজ ক্ষেত এবং প্রসাদকে। মোল্লাহাটি ছেড়ে এবার আমরা ফিরছি। সেই সুন্দর সবুজে ভরা পথ বেয়ে এগিয়ে চলা। কিন্তু কিছুটা গিয়েই আবার দাঁড়াতে হলো। পথের একদিকে ইছামতি নদী, অন্য পাশে বাঁওড়। সে এক দারুণ দৃশ্য। একটু কি না নামলে হয় বলুন তো এখানে? আমি তো আগেই বলেছি, এখানে ইছামতির পাশাপাশি আরও 4টি বাঁওড় আছে, ফলে অনেকটা যেন দ্বীপের মতো পরিবেশ। নৌকা এখানে মানুষের স্বাভাবিক কাজকর্মে সহজ সাথী। আমার বাঁদিকে বাঁওড়ে নৌকা নিয়ে দৈনন্দিন কাজের ছবি ধরা পড়ছে, আবার ডান দিকে ইছামতির সহজ রূপ। সেই সৌন্দর্য চেটে পুটে উপভোগ করলাম পিতা পুত্রে। এবার আবার ফেরার পালা। এখান থেকে যাচ্ছি গোপালনগর। আসলে মোল্লাহাটিতে কিন্তু তেমন কোনো খাবারের দোকান নেই। কাছাকাছির মধ্যে 2-1টা গঞ্জ আছে বটে, তবে আমরা স্থির করলাম গোপালনগরে গিয়ে খাওয়া দাওয়া সারব। আপনারা এলে এই খাওয়া দাওয়ার ব্যাপারটা মাথায় রাখবেন। শুকনো কিছু খাবার দাবার কিনে নিয়ে আসাই ভালো। এখানে বসে অবশ্য খাওয়ার জায়গার অভাব নেই, সেটা অবশ্য দারুণ লাগবে। যাই হোক, আধ ঘন্টার মধ্যে চলে এলাম গোপালনগরে। গোপালনগর এখন অবশ্য বেশ বড়সড় জায়গা হয়ে গিয়েছে দেখছি, অনেক দোকানপাট। এর মধ্যে খোঁজখবর করে দেখলাম অনেকেই বলছেন রসময়ের কথা। রসময় একটা মিষ্টির দোকান। গোপালনগর চৌমাথার ঠিক পাশেই এই দোকানটি।
দোকানের বয়স কিন্তু খুব বেশি নয়, কিন্তু চেহারাপত্র বেশ ভালোই। মিষ্টিও শুনলাম ভালোই খেতে, তাই আমরা চলে এসেছি রসময়ে। দোকানে অনেক রকমের মিষ্টি সাজানো আছে, সেগুলি দেখতে শুনতেও খারাপ নয়। দোকানে ছিলেন মালিক আশুতোষ সাধুকা। আমরা আশুতোষবাবুর কাছেই পরামর্শ চাইলাম দোকানের সেরা মিষ্টি কোনটি বা কি খাওয়া যায়। আশুতোষবাবুই বললেন দুধ পুলিটি খেয়ে দেখতে। সেই সঙ্গে নলেন গুড়ের কাঁচা গোল্লা সন্দেশ সদ্য তৈরি হয়ে এসেছে, সেটিও চেখে দেখতে। তাই নেওয়া হলো। পাশাপাশি বাবার পরামর্শ মিষ্টির আগে একটু সিঙাড়া হলে ভালোই হয়। খিদেও পেয়েছে দুজনেরই, তাই সিঙাড়াও নেওয়া হয়েছে। আশুতোষবাবুর তত্ত্বাবধানে বাবা তো ভালোই খাচ্ছে দেখলাম। আমিও নিয়ে নিয়েছি একসঙ্গে সিঙাড়া, দুধ পুলি এবং নলেন গুড়ের মাখা সন্দেশ। এবার আর অপেক্ষা নয়, সোজা মুখে পুরে দেয়া। সিঙ্গাড়া দিয়ে শুরু করলাম। আসলে একটু নোনতা খাওয়ার পরে মিষ্টিটা খাবো। মোল্লাহাটি বেড়ানো দারুণ হয়েছে আমাদের সারাদিনে, খুব সুন্দর বেরিয়েছি। অসাধারণ গ্রাম্য প্রকৃতি, সে তো আপনারা দেখেইছেন। কিন্তু মোল্লাহাটিতে একটাই অসুবিধে, তেমন কোনো খাওয়ার জায়গা এখনও গড়ে ওঠেনি, দোকানপাটও সেরকম নেই। প্রত্যন্ত গ্রাম, এখনও পর্যন্ত প্রকৃতি আছে ওখানে। তো আমরা কি করলাম, আমরা দোকানপাট যেহেতু নেই, ওখান থেকে বেরিয়ে চলে এসেছি গোপালনগরে। কাছাকাছি বড় শহর গোপালনগর। গোপালনগর তো আমরা আগে আপনারা দেখেছেন, বেরিয়েছিলাম। আবারও গোপালনগরে এসেছি। গোপালনগরে নতুন একটা দোকান হচ্ছে রসময়। আমাকে এখানে স্থানীয় যারা আছেন অনেকের সঙ্গে কথাবার্তা বললাম, তারা সকলেই বললেন যে রসময়ের মিষ্টিটা গোপালনগরে একবার খেয়ে যেতে। তো আমরা চলে এসেছি দোকানে। বেশ বড় সড়ো দোকান, এরকম জায়গাতে দোতলা দোকান, ওপরে বসার ব্যবস্থা সুন্দর। আমরা সেখানেই বসে খাচ্ছি, নিচে মিষ্টি রয়েছে। সেখান থেকে দোকানের যিনি কর্ণধার ছিলেন তাকে জিজ্ঞেস করলাম দোকানের সেরা মিষ্টি। তিনি আমাদের বেছে খেতে বললেন দুধ পুলি এবং নলেন গুড়ের মাখা সন্দেশ। নলেন গুড়ের এই মাখা সন্দেশ বা নলেন গুড়ের কাঁচাগোল্লা যেটাকে বলি আমরা, সেটা এইমাত্র তৈরি হয়ে এসছে, একদম টাটকা তৈরি হওয়া। তো সেটা একটু খাওয়া হবে। আর উনি বললেন দুধ পুলিটা খেয়ে দেখতে, সেটা নাকি ওদের দোকানে খুব সুন্দর, খুব ভালো। তো সিঙ্গাড়া খাওয়া হলো। সিঙ্গাড়াটাও খারাপ না, বেশ গরম গরম সিঙ্গাড়া, ভালোই লাগলো। খিদেও পেয়েছিল আমাদের একটু। বাবা তো ভালোই খেয়েছে, দেখলেন আপনারা বাবার খাওয়া। তো আমি একটু প্রথমে কি দুধ পুলিটা খাই। দুধ পুলিটা একটু কম মিষ্টি বাবা বলছিল, তার আগে দুধ পুলিটা খাই। হ্যাঁ, দুধ পুলি খেতে খারাপ না, ভালো, মিষ্টি কম, খাওয়া যায়। এর যে মালাইটা আছে বেশ সুন্দর, মালাইয়ের টেস্টও ভালো। এবার একটু নলেন গুড়ের সন্দেশটা খাওয়া যাক। এটা দারুণ। এই বিশেষ করে এই শীতকালে এই সময়টা আপনারা দেখলেন যে ওখানে খেজুর গাছ কাটা হয়েছিল, খেজুর গাছের সেই রস জাল দিয়ে গুড়। দেখা যাক এই গুড়ের সন্দেশ কেমন। মোটামুটি এই সন্দেশটা কিন্তু খুব আহামরি আমার লাগলো না। এই সময় গুড়ের যে গন্ধ, সেটা কিন্তু খুব বেশি এই সন্দেশে নেই। হ্যাঁ, আরও ভালো এই সন্দেশটা হতে পারতো। দুধ পুলিটা ভালোই খেয়েছি, দুধ পুলিটা খারাপ না, কিন্তু সন্দেশটা তার কাঙ্ক্ষিত মান অতিক্রম করতে পারেনি। আর একটু ভালো, কিন্তু অন্তত এই অঞ্চলে যেহেতু এর আশেপাশেই গুড় তৈরি হয়, এত খেজুর গাছ, সেখানে আর একটু ভালো আমি সন্দেশ, যেখানে সুন্দর নলেন গুড়ের গন্ধ থাকবে, আশা করেছিলাম। সন্দেশটা আমার খুব ভালো লাগেনি, কিন্তু দুধ পুলিটা ভালো লেগেছে। আপনারা এদিকে আসলে একটু এই দোকানে মিষ্টি খেতেই পারেন, খারাপ না। আমরাও খেলাম। এবার আমাদের ফেরার পালা। তাহলে একটু মিষ্টি খেয়ে নিই, তারপর ফিরবো ঘরের দিকে। মাখা সন্দেশ 300 টাকা কেজি, সিঙ্গাড়া 7 টাকা পিস এবং দুধ পুলি 10 টাকা পিস। দোকানের উপরেই বসে খাওয়ার সুন্দর ব্যবস্থা। আমরা দুজনে সেখানেই বসে খেলাম। সব মিলিয়ে খাওয়া দাওয়া ভালোই হলো আমাদের। এবারে রওনা দিয়েছি আবার। একই পথে ফিরবো আমরা। আগে বাবাকে গোবরডাঙ্গায় নামিয়ে দিয়ে তারপর কলকাতায় ফেরা।
যেতে যেতেই বলি কিভাবে আসবেন এখানে। কলকাতা থেকে ট্রেনে এলে দুভাবেই আসা যায়। শিয়ালদাহ থেকে বনগাঁ লোকালে বনগাঁয় নামতে হবে, অথবা শিয়ালদাহ থেকে রানাঘাট লোকালে এসে রানাঘাটে নামতে হবে। দুই জায়গা থেকেই বদলাতে হবে ট্রেন। উভয় দিক থেকেই বনগাঁ রানাঘাট সেকশনের ট্রেন ধরে নিতে হবে। এবারে নামতে হবে গোপালনগর স্টেশন। সেখান থেকে সরাসরি টোটো নিয়ে যাওয়া যায় মোল্লাহাটি। যাওয়ার পথে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটিও দেখা না থাকলে দেখে নিতেই পারেন। দেখে নিতে পারেন পাশে থাকা ঝুলন্ত সেতুও। বনগাঁ থেকে বাসেও যাওয়া যায় সুন্দরপুর মোড় পর্যন্ত। সেখান থেকে টোটো মেলে মোল্লাহাটিতে যাওয়ার। আর গাড়িতে গেলে বারাসাত থেকে যশোর রোড ধরে হাবড়া গাইঘাটা হয়ে সোজা চাঁদপাড়া, সেখান থেকে বাঁদিকে পাল্লা হয়ে গোপালনগর, সেখান থেকে চালতা ব্যারাকপুর শ্রীপল্লী সুন্দরপুর হয়ে মোল্লাহাটি পৌঁছানো যাবে। আবার বলছি, মোল্লাহাটির ভেতরে এখনও থাকা খাওয়ার পরিকাঠামো গড়ে ওঠেনি। রাতে তাই কাছাকাছি থাকতে চাইলে বনগাঁতে থাকতে পারেন। সারাদিন একটা দারুণ ভ্রমণ হয়েছে। হয়তো বলার মতো সাংঘাতিক কিছু ছিল না, কিন্তু যা ছিল সেই সুরম্য গ্রাম্য প্রকৃতি তা আমাদের দুজনকেই মুগ্ধ করে দিয়েছে। আপনাদেরও ভালো লাগবেই আমার বিশ্বাস। আবার শুভ নববর্ষ জানিয়ে আজ তাহলে এখানেই শেষ করি। আবার ফিরে আসছি সামনের বুধবারে নতুন কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।